জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন, পুলিশকে মরণাস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর কোনো মরণাস্ত্র না থাকে এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট। গার্মেন্টস শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করে দিতে হবে। আবার যেই সব শ্রমিকরা তাদের কোনো অবৈধ দাবি নিয়ে যদি রাস্তায় হাঁটে, ওইটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। মানুষের যেন ছিনতাই হাতে যেন না পড়ে, এই জন্য তাদের 100 করে আনসার রাখতে হবে। আওয়ামী লীগের নিবন্ধনের বাতিল ইস্যুতে সরকারের প্রজ্ঞাপন হাতে পেলেই সিদ্ধান্ত নেবে ইসি বলে জানিয়েছেন সিইসি। দুপুরে ইসি সচিবালয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচনী সংস্থা কার্টার সেন্টারের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। এখন আমরা তো আগে এখনো গ্যাজেটটা তো পাইনি সরকারের গ্যাজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা বসে সিদ্ধান্ত নিব। এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না, কারণ সরকার তো একটা, আপনাদের মুখে শুনছি, পত্রপত্রিকায় দেখছি, টেলিভিশনে দেখছি, কিন্তু ওইটা অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছি না। সেই জন্য আমরা কোনো পত্রিকার ভিত্তিতে নিলে তাহলে ভাই আর কোনো কাজই করা যাবে না। আমরা তো এই দেশেই কাজ করি, তাই না? এটা এই দেশেরই একটা কনস্টিটিউশনাল বডি, এই দেশের জন্যেই কাজ করি। সুতরাং আমরা তো এই সমস্ত বিষয়ে তো আমরা ইকুয়ালি কনসার্ন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গেই আলাপ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, দলগুলো এই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছে। গভর্নমেন্টের অবস্থান আপনি তো দেখেছেন, আমরা আওয়ামী লীগের বিষয়ে সুস্পষ্ট দিয়েছি। আমাদের ইমিডিয়েট পাস্টে যা হয়েছে সেগুলো আওয়ামী লীগের যে অপকর্মগুলো আমাদের সামনে এসেছে আমরা সেই অনুযায়ী অ্যাকশন নিয়েছি। আওয়ামী লীগের ওই সময়টা তো এর আগে 50 বছর তো ছিল, এটা তো সেই 71-এর কথা। আমাদেরটা কি, আমরা হচ্ছে 24-এর অভ্যুত্থানের সরকার। আমরা 24-এর পূর্ববর্তী যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে আমরা ডিসিশন দিচ্ছি। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বিএনপি, এমন মন্তব্য যারা করে তারা দেশ ও জাতির শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্মরণ সভায় তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকারের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে মির্জা আব্বাস অভিযোগ করেন, তারা অন্য কারো উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছেন। বিভিন্ন বিষয় নিয়ে দেশে সার্কাস ও নাটক চলছে। এ অবস্থায় দেশ খুব একটা ভালো অবস্থানে নেই বলে মন্তব্য করেন তিনি। এছাড়া মানবিক করিডোর ও দেশে বিদেশিদের উপস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন বিএনপির এই সিনিয়র নেতা। আমার সামনের ভাইরা, আসসালামু আলাইকুম। কিন্তু যে কার্যক্রমের জন্যই আজকে আমাদের বিএনপির কোনো করিডোর কিংবা প্যাসেজ দেওয়ার কোনো সুযোগ নাই জনগণের মতামত ছাড়া। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে তারা কি করবে। অনেক বিদেশিদের আগমন ঘটেছে, সন্দেহভাজন বিদেশিদের আগমন ঘটেছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসতেছে। এই সরকারকে আমি আমার কথা বলছি, নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে এই সরকার কোনো পরিস্থিতিতেই গণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়। সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার আবেগের বশে সিদ্ধান্ত নিলে বিপদ হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে ন্যাব আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, বিগত সরকার লুটপাট করে দেশকে দেউলিয়া বানিয়ে উন্নয়নের নামে মানুষকে নিঃস্ব করেছে। আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য খাত ধ্বংস করেছে উল্লেখ করে তিনি বলেন, পাচার করা টাকা ফিরিয়ে এনে কাজে লাগাতে পারলে স্বাস্থ্য খাত ঘুরে দাঁড়াবে। এই সময় তিনি আরও বলেন, স্বাস্থ্য খাত উন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারকে প্রতিশ্রুত সংস্কার দৃশ্যমান করার আহ্বানও জানান তিনি। এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতো। আপনারা সংস্কারের কথা বলছেন, আপনারা কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখেন না কেন?
যে কোনো হঠাৎ আবেগবশত কোনো সিদ্ধান্ত নিয়েন না, অনেক দূর তাকিয়ে আপনার সিদ্ধান্ত নিন, যাতে আমাদের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার, যে সমস্ত বিষয়গুলো আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু বিপদ হতে পারে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। প্রতিবেদনে শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। তদন্ত প্রতিবেদন নিয়ে গণমাধ্যমে বিস্তারিত তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, শেখ হাসিনাকে সব ঘটনার হোতা হিসেবে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। জুলাই আন্দোলনকারীদের দমন করতে হত্যা, গুলি করার নির্দেশ দেন শেখ হাসিনা। তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সরাসরি সম্পৃক্ততা মিলেছে। চিফ প্রসিকিউটর আরও বলেন, কোনো পক্ষই যাতে বিচার নিয়ে প্রশ্ন তুলতে না পারে সেই লক্ষ্যে বিচার কাজ শেষ করা হবে। চিফ প্রসিকিউটর তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে জমা দেবেন। হত্যাকাণ্ড, গুলি করে আহত করা, লাশ পুড়িয়ে দেওয়ার মতো যে সমস্ত অমানবিক কর্মকাণ্ড হয়েছিল সমস্ত বিষয়গুলো তদন্ত করে তদন্তের প্রধান মাস্টার মাইন্ড এবং হুকুমদাতা হিসাবে, সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন এবং তার সাথে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করেছেন। চিফ প্রসিকিউটর আইন অনুযায়ী এই সমস্ত রিপোর্ট, তথ্য প্রমাণাদি, আলামত সব কিছু বিশ্লেষণ করার পরে তিনি যদি মনে করেন যথেষ্ট প্রমাণাদি পাওয়া গিয়েছে, তাহলে তিনি সেগুলোর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বরাবরে বিচারের জন্য দাখিল করবেন। কাঠামোগত সংস্কার ছাড়া বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সংসদের এলডি ভবনে ঐকমত্য কমিশনের সঙ্গে নিজামী ইসলামী পার্টির সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকবে, তবে জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। স্বাধীনতার 54 বছরে এমন উদ্যোগ কেউ নেয়নি, তাই সরকারকে ধন্যবাদ জানান নিজামী ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির। ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাবে 166টির মধ্যে 155টিতে একমত দলটি, যা এখন পর্যন্ত সংস্কার প্রস্তাবের সর্বোচ্চ মতামত। এর আগে সকালে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বলেন, সমাজতন্ত্র ছাড়া রাষ্ট্রের কার্যকর কল্যাণ সম্ভব নয়। আব্দুল হামিদকে চিনে না এমন লোক দুনিয়াতে খুব কম আছে। সে বিমানবন্দরের আপনি বিএপি নাউঞ্জি দিয়ে আপনি তার সাঙ্গপাঙ্গ নিয়ে সে বিদেশ চলে গেল। খয়রাজ আপনারা যদি এখন ধরেন আপনি কিশোরগঞ্জের পুলিশের সার্চ করেন আর সিপেরে সার্চ করেন, মূল ঘটনাটা কোত্থেকে ঘটছে আপনার মূলে আঘাতটা দিতে হবে। আমরা প্রত্যাশা করছি আপনাদের নেতৃত্বে, আপনাদের কর্তৃত্বে যে উদ্যোগটা গ্রহণ করা হয়েছে এটা স্থায়ী রূপ লাভ করার সুযোগ হবে। এই দেশের মানুষের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, দেশের প্রত্যাশা, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রত্যাশা, এটা পূরণ করার জন্য এটা নতুন করে মাইল ফলক হবে। ফ্যাসিবাদী শাসন পরাস্ত হয়েছে এই অর্থে যে ফ্যাসিবাদী শাসক পলায়ন করেছেন, কিন্তু কাঠামোগত রূপান্তর ছাড়া বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা যাবে না। সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতা, আপনাদের অংশগ্রহণ আবারও আমি মনে করি যে ধন্যবাদ পাওয়ার যোগ্য। বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের 7 সিস্টার্সকে একটি সমন্বিত অর্থনৈতিক কৌশল প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অঞ্চলগুলোর মধ্যে জলবিদ্যুৎ, স্বাস্থ্যসেবা এবং সড়ক যোগাযোগের ক্ষেত্রে আন্তঃসীমান্ত সহযোগিতার সম্ভাবনার উপর জোর দেন তিনি। নেপালের ফেডারেল পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার মিসেস ইন্দিরা রানার সাথে সৌজন্য সাক্ষাতে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, আঞ্চলিক স্বাস্থ্য সুরক্ষা এবং ভাগাভাগি সমৃদ্ধিতে বিশ্বাস করে বাংলাদেশ। রংপুরে নির্মাণাধীন 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল নেপাল এবং ভুটানের রোগীদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানান ডক্টর ইউনূস। বৈঠকে নেপালকে জলবিদ্যুৎ খাতে সহযোগিতার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আলাদা হওয়ার চেয়ে একসাথে আরও বেশি কিছু অর্জন করার মতো আছে।
আঞ্চলিক বাস্তবতায়। দুই দেশের মধ্যে আরও শিক্ষাগত বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান ডেপুটি স্পিকার ইন্দিরা রানা। ঢাকার নেপাল দূতাবাস আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সফরে রয়েছেন তিনি। দেশের স্বাস্থ্যসেবা স্বাস্থ্যহীন অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। এ সময় বলেছেন, একে অন্যের উপর দোষারোপ না করে এর প্রতিকার খুঁজে বের করতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী এই সময়ের মধ্যে এমনভাবে সেবার পরিবেশ তৈরি করতে হবে যেন ভবিষ্যতের কোনো সরকারই এর থেকে বের হতে না পারে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত প্রথম সিভিল সার্জন সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমরা আজকে যারা এখানে বসে আছি এই পুরো মজলিসে, এটাই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা। এখানে শেষ, পেছনে ফিরে সামনের দিকে লাভ নেই। আমরা দিলে হয়, আমরা না দিলে হয় না। আমরা দিলে এটা পাল্টে হতে পারে, আমরা না দিলে সেটা আরো বড় গহ্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারে। এমন প্যাচ কষে দেবো কোনো সরকারের সাধ্য নেই এটা থেকে বেরিয়ে আসে। আমরা একটু মনোযোগ দিলে আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি। বিরাট পরিবর্তন। দীর্ঘ ৯ বছর পর আগামী বুধবার অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন, যেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন তাকে দেয়া হবে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাবর্তন উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপাচার্য ইয়াহিয়া আখতার। সমাবর্তনের সব প্রস্তুতি শেষ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সমাবর্তন উপলক্ষে যাতায়াতের জন্য শহরের বিভিন্ন পয়েন্ট থেকে ছাড়বে ১০০টি বিশেষ বাস এবং চলবে 4টি বিশেষ শাটল ট্রেন। ক্যাম্পাসে অভ্যন্তরীণ চলাচলের জন্য থাকবে শাটল বাস সার্ভিস। এবারের সমাবর্তনে প্রায় 23,000 স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী অংশ নেবেন। আমরা এজন্য আমাদের সিন্ডিকেটে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপনাকে সম্মানের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যাব এবং সেখানে একটা সমাবর্তনের মাধ্যমে আপনাকে ডিলিট ডিগ্রি দিয়ে সম্মানিত করব। তাহলে এটাকে একটা মেগা সমাবর্তন বলতে হবে। রেকর্ড সংখ্যক মানুষ এখানে হাজির হবে। চট্টগ্রামের উপকূল থেকে নারী, শিশু সহ ৪৫ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সকালে ভাটিয়ারি উপকূল থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, সাগরপাড়ে নারী, পুরুষ সহ ৪৫ রোহিঙ্গাকে দেখতে পান উপকূলীয় লোকজন। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। রোহিঙ্গারা জানান, জনপ্রতি ৩৫০০ টাকার বিনিময়ে তাদের বিভিন্ন জায়গায় পাঠায় দালাল চক্র। এরই অংশ হিসেবে গেল রাতে 3টি ট্রলারে করে নোয়াখালীর ভাসানচর থেকে চট্টগ্রামের দিকে রওনা হন তারা। মধ্যসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ভাসতে ভাসতে কূলে ফেরেন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদেরকে আটক করে। এর আগে মাত্র 6 দিন আগে উপকূল থেকে ৩৫ রোহিঙ্গাকে আটক করেছিল র্যাব। সুন্দরবনের নদীপথ দিয়ে ভারত থেকে ৭৮ জনকে অনুপ্রবেশ করিয়েছে বিএসএফ ও ভারতীয় নৌবাহিনী। গুজরাট থেকে ধরে এনে সুন্দরবনের মান্দারবাড়ি এলাকায় ফেলে দেওয়া হয় তাদের। পরে রোববার রাত 11টার দিকে কোস্টগার্ড তাদের সাতক্ষীরা শ্যামনগর থানায় হস্তান্তর করে। অনুপ্রবেশকারীদের মধ্যে ৭৫ বাংলাদেশি নাগরিক এবং বাকি 3 জন বাংলাদেশি বংশোদ্ভূত হলেও ভারতের গুজরাটে জন্ম নেয়া। বর্তমানে ৭৫ জনকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এবং বাকি 3 জনকে শ্যামনগর থানায় রাখা হয়েছে। তাদের বেশিরভাগের বাড়ি নড়াইল, খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন উপজেলায়। অনুপ্রবেশ করা একাধিক ব্যক্তি জানান, তারা সবাই সুরাট শহরের বস্তিতে থাকতেন। গত ২৬ এপ্রিল স্থানীয় প্রশাসন তাদের বস্তি গুড়িয়ে দেয় এবং রাতেই সবাইকে আটক করে। পরে বিমানে করে তাদের কলকাতায় আনা হয়। এরপর সেখান থেকে জাহাজে করে সুন্দরবনের মান্দারবাড়ি এলাকায় নিয়ে আসা হয়। এক পর্যায়ে সেখানে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। সম্প্রতি ২০২ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতের মধ্যে ৩৯ জন রোহিঙ্গা বলে জানিয়েছে বিজিবি মহাপরিচালক। এই রোহিঙ্গারা ভারতের নিবন্ধিত। সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি এসব কথা বলেন। যাদেরকে বাংলাদেশি পাওয়া গেছে তাদেরকে প্রশাসনের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আবার এর মধ্যে ৩৯ জন রোহিঙ্গা পাওয়া গেছে। এই রোহিঙ্গা যারা আমাদের এফডিএমএন ক্যাম্পে বিভিন্ন সময় রেজিস্টার্ড ছিল, আমাদের RRRC আর UNHCR এর মাধ্যমে তাদেরকে ক্যাম্পে ফেরত পাঠিয়েছি। কিছু রোহিঙ্গা পাওয়া গেছে যারা ভারতের UNHCR এর রেফিউজি, ওইখানে রেজিস্ট্রেশন করা, আইডি কার্ডও আছে। এটা আমরা
এই আমাদের দেশীয় UNHCR এর মাধ্যমে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা আমরা সবাইকে জানাতে চাই যে এটি একটি মানবাধিকার লঙ্ঘনের শামিল। চলতি অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। 7 মে পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $25.27 বিলিয়ন। রোববার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। চলতি অর্থবছরে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে গত মার্চ মাসে। এই মাসে রেকর্ড 3 বিলিয়ন ছাড়িয়েছে প্রবাসী আয়। এছাড়া এপ্রিল মাসে প্রবাসী আয় $2.75 বিলিয়ন ছাড়িয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, পতিত সরকারের আমলে অবৈধ পথে রেমিটেন্স নিয়ে আসতো তাদের সহযোগীরা, যে কারণে বৈধ পথে এ আয় অনেকটাই কম আসতো। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর হুন্ডি চক্র আত্মগোপনে থাকায় এবং আস্থা বৃদ্ধি পাওয়ায় রেমিটেন্স পাঠানো বাড়িয়েছেন প্রবাসীরা। এর আগে 2023-24 অর্থ বছরের রেমিটেন্স এসেছিল $23.91 বিলিয়ন, কিছুটা বেশি। পবিত্র ঈদুল আজহায় অস্থায়ী পশুর হাট সড়ক বা মহাসড়কে বসতে দেওয়া হবে না। ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি ঠেকাতে কঠোর অবস্থানে থাকবে সরকার। বিদ্যুৎ ভবনে ঈদুল আজহার প্রস্তুতি সভা শেষে গণমাধ্যমে কথা বলেন সড়ক ও রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আর ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব অংশীজনদের সহযোগিতা চেয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রী চাপ সামলাতে যমুনা সেতু টোল প্লাজায় 2টি ইলেকট্রিক টোল সিস্টেম বসানো হবে। রেলের জন্য বাড়ানো হবে অতিরিক্ত 40 কোচ। কোরবানির পশুর জন্য থাকবে 3টি ক্যাটেল কোচ। এছাড়াও ঈদের আগের ও পরের 3 দিন লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে। যেহেতু কোরবানির ঈদ, আপনারা জানেন যে কোরবানির হাট থাকবে এবং কোরবানির পশু যাতায়াত পরিবহন, তারপর দেখা যায় যে যারা কোরবানির হাটে পশু বিক্রি করেন তাদের টাকা পয়সা ছিনতাই হওয়ার মতো ঘটনাগুলো ঘটে থাকে সাধারণত। সেগুলোকে অ্যাড্রেস করার জন্য এখানে সকল অংশীজনদেরকে নিয়ে আলোচনা হয়েছে এবং সবাইকে তাদের টাস্ক এবং কাজগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। যাত্রীদের কোনো অতিরিক্ত ভাড়া না আদায় করা হয় সেজন্য এটা কঠোরভাবে মনিটরিং করা হবে। পশু পরিবহন সেটাও আমরা মনিটরিং করব এবং এখানে যে চাঁদাবাজি হয়ে থাকে বিভিন্ন সরকারি সংস্থার বেসরকারি সংস্থার নামে, সেগুলো আমরা যাতে না হয় এবং এটা রোধ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলায় জামিন পেলেন হত্যা মামলায় খালাস পাওয়া আরও 40 জন আসামি। সকালে জামিনের এই আদেশ দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া। এর আগে একই মামলায় জামিনে মুক্তি পেয়েছিলেন 178 জন আসামি। আদেশের পর জামিনপ্রাপ্তদের স্বজনরা আদালত প্রাঙ্গণে উচ্ছ্বাস প্রকাশ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, খালাস পাওয়ার পর দীর্ঘদিন কারাগারে আটকে থাকায় আইনি প্রক্রিয়ায় মানবিক দিক বিবেচনায় 40 জনকে জামিন দেওয়া হয়েছে। জামিনপ্রাপ্তরা যে কোনো সময় মুক্তি পেতে পারেন বলে জানান আইনজীবী। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় এখন পর্যন্ত 287 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের পিছনে কারা কুশীলব ছিলেন, কারা ষড়যন্ত্রকারী ছিলেন, কারা কারিগর ছিলেন, কাদের প্ররোচনায়, কাদের উৎসাহে, কাদের পরিকল্পনায় এই হত্যাকাণ্ড ঘটেছে এবং কাকে কাকে পরবর্তীতে বিডিআরের ডাইরেক্টর জেনারেল হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, এই সমস্ত তথ্যগুলো গত তারিখে আমরা বলেছি সাক্ষীদের বরাত দিয়ে। কাজেই মামলার গতি অনেকটা ভিন্নমুখী হয়েছে। আগামী 11 ও 12 জুন ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করায় 17 ও 24 মে সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট বিভাগে বিচার কাজ চলবে। সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ডক্টর আজিজ আহমেদ ভূঁইয়া সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালতগুলো 11 ও 12 জুন ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা এবং দাপ্তরিক কাজের স্বার্থে 17 মে শনিবার ও 24 মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করা হয়েছে। হবিগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষে পুলিশ সহ 30 জন আহত হয়েছেন। দুপুরে শহরের শায়েস্তানগর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেলা 1:30টার দিকে যাত্রী ওঠানো নিয়ে বহুলা ও শায়েস্তানগর এলাকার 2 রিকশা চালকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে 2 এলাকার বাসিন্দারা দেশীয় শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায়
ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে সদর মডেল থানার ওসি ও 5 পুলিশ সহ অন্তত 30 জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। দেশের অধিকাংশ এলাকায় আজ থেকে তাপপ্রবাহ কমতে পারে। আগামীকাল থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা বলেন, আজ এবং আগামীকাল বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ কমে আসবে, তবে পুরোপুরি বিদায় হবে না। আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির শঙ্কা আছে। মূলত সিলেট, ময়মনসিংহ ও ঢাকার পূর্বাঞ্চল হয়ে ফেনী, খাগড়াছড়ি, বান্দরবান পর্যন্ত অঞ্চল জুড়ে বৃষ্টি বেশি হবে। আগামীকাল কিংবা পরশু বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। আগামী 24 ঘন্টায় ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে এসব বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আগামী 2 থেকে 3 দিন বর্তমানের যে আবহাওয়ার সার্বিক অবস্থা সেটি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। মৎস্য অবতরণ ঘাটগুলো উন্নত করা গেলে কাপ্তাই লেকের মাছ আরও বেশি রপ্তানি করা যাবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আখতার। সকালে রাঙ্গামাটির কাপ্তাই লেকে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে রাঙ্গামাটি মৎস্য অবতরণ কেন্দ্রে মাছের পোনা অবমুক্তকরণ ও ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সহ জেলে সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। পরে কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পুনঃ অবমুক্ত করা হয়। এদিকে বর্তমানে কাপ্তাই হ্রদে 3 মাসের জন্য মাছ শিকার বন্ধ থাকায় প্রথম দফায় শতাধিক জেলে পরিবারকে 20 কেজি করে চাল দেওয়া হয়। পর্যায়ক্রমে 26,866 জেলে পরিবারকে এই খাদ্য সহায়তা দেওয়া হবে। আগামী 31 জুলাই শেষ হবে কাপ্তাই হ্রদে মাছ শিকারের নিষেধাজ্ঞা। আমরা যদি এখানে ল্যান্ডিং সেন্টারটাকে উন্নত করতে পারি, এই কাপ্তাই লেকের মাছ বিদেশেও রপ্তানি আরও বেশি করা যাবে। এখন হয়তো যা করা হচ্ছে তার চেয়ে অনেক বেশি করা যাবে। কাজে এই রপ্তানি করতে গেলে আমাদের যা যা ব্যবস্থা গ্রহণ করতে হয় সেটা করব। এখানে যদি এটাকে অবহেশ্রম করে এটাকে আরও প্রাকৃতিকভাবে এটাকে বেড়ে উঠতে না দেয়, তাহলে আমাদের মাছের প্রজাতি কমে যেতে পারে, এই আশঙ্কা আমার মধ্যে হচ্ছে। আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি। এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নার্স সপ্তাহ 2025 উদযাপন করেছে রাজধানীর আজগর আলী হাসপাতাল। অনুষ্ঠানে আজগর আলী হাসপাতালের নির্বাহী পরিচালক প্রফেসর ডক্টর জাবরুল এস.এম. হক রোগী এবং নার্স উভয়ের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান। এছাড়া হেড অব অপারেশনস মোর্শেদ আহমেদ চৌধুরী স্বাস্থ্যসেবায় অবদানের জন্য নার্সিং টিমকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে কনসালটেন্ট, চিকিৎসক, নার্স ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যালি, কুইজ প্রতিযোগিতা, নার্সিং মডেল, স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্নোত্তর পর্ব ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় আন্তর্জাতিক নার্স সপ্তাহের অনুষ্ঠান। নার্সিং এডুকেশন যেটা আছে সেটাকে যেন আমরা আরও এগিয়ে নিতে পারি, সেবার মানকে উন্নত করা, সেবার দেওয়ার পরিবেশ সৃষ্টি করা এবং সেই অনুপাতে মানুষের মধ্যে আপনার সচেতনতা বৃদ্ধি করা এবং তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে আমাদের প্র্যাকটিস, আমাদের হসপিটালে, আজগর আলী হসপিটালে যে আমাদের নার্সের সম্মান যেন আমরা বজায় রাখি, তাদেরকে উপযুক্ত কাজের পরিবেশ আমরা যেন দিতে পারি। আমরা সব দিক থেকেই লক্ষ্য রাখছি এই ব্যাপারটা। আন্তর্জাতিক নার্স দিবস বয়কট করে সারা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে নার্সিং শিক্ষার্থীরা। বরিশালের নার্স দিবস বয়কট করে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ করেছে ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি।
বিভিন্ন স্লোগানে হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার এক দফা দাবি জানান তারা। এদিকে মৌলভীবাজারে বৃষ্টিকে উপেক্ষা করে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারী নার্সরা পটুয়াখালীতে নানা স্লোগানে তাদের দাবি না মানা পর্যন্ত শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকার হুঁশিয়ারি জানান। টাঙ্গাইলেও একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অন্যদিকে বরিশালে সর্বস্তরের নার্সদের ব্যানারে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে একটি র্যালি বের হয়। সর্বস্তরের নার্সদের ব্যানারে আয়োজিত এই র্যালিটি হাসপাতালের জরুরি বিভাগ থেকে বের হয়ে মেডিকেল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সকল জেলা থেকে, সকল বিভাগ থেকে, সকল উপজেলা পর্যায়ে, সকল জায়গা থেকে আমরা আগামী 14 তারিখ ঢাকায় মহাসমাবেশ করব। দিবসটাকে আমরা বয়কট করেছি এবং আমাদের এই একদফা দাবি যতক্ষণ না মানা হবে আমরা এই রাজপথ থেকে আমরা উঠবো না। তারা আজকে নার্সেস দিবস পালন করতেছে, তাদের নার্সেস দিবস পালনের প্রতিবাদে এবং সারা বাংলাদেশ নার্সেস দিবস বর্জন উপলক্ষে আজকে আমাদের এই মহাবেশ। আরো সুবিধা দরকার আছে আমাদের যে আন্দোলন চলতেছে একটা, ওখানে যে ডিপ্লোমা নার্সদের ডিগ্রি সমমান চাইতেছে, এটা আমাদেরও প্রত্যাশা। হিটস্ট্রোকে আক্রান্ত রোগীদের জন্য মহাখালী ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে একটি হিটস্ট্রোক সেন্টার চালু করা হয়েছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে আক্রান্ত ব্যক্তিদের উত্তর সিটি কর্পোরেশন পরিচালিত এই হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। রোগীদের জন্য থাকছে সব ধরনের চিকিৎসা সুবিধা ও বিশেষজ্ঞ চিকিৎসক। রাখা হয়েছে আলাদা আইসিইউ ব্যবস্থাও। জাতীয় জরুরি সেবা 999-এ হিটস্ট্রোক সেন্টারের সেবা যুক্ত করা হয়েছে, যেখানে ফোন করলে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন রাজধানীবাসী। হিটস্ট্রোক পেশেন্টের জন্য ডেডিকেটেড আইসিইউ, এখানে 16টা বেড হিটস্ট্রোক পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা এখানে প্রস্তুত রেখেছি। আমরা আশা করছি যে বেশিরভাগ রোগী হিটস্ট্রোক সেন্টার থেকেই ম্যানেজমেন্ট হয়ে যাবে। যে পেশেন্টগুলো কমপ্লিকেটেড পেশেন্ট, যে পেশেন্টগুলোকে আরও উচ্চতর চিকিৎসা দেওয়ার দরকার আছে, তখন এই পেশেন্টগুলো আমরা হাসপাতালের 5ম তলায় আইসিইউতে নিয়ে আসবো। এখানে 16টা বেড আছে, দক্ষ চিকিৎসা কর্মী আছে, নার্স আছে। আমরা এই মহাখালীস্থ কোভিড ডেডিকেটেড হসপিটালে এই ব্যবস্থাগুলো করা হয়েছে। দেশের বাইরের খবর। টানা দ্বিতীয় দিনের মতো শান্ত ছিল ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা। ঘটেনি কোনো গোলাগুলির ঘটনা। এই পরিস্থিতি স্বস্তি ফিরেছে ভারতের জম্মু কাশ্মীর ও পাকিস্তানের আজাদ কাশ্মীরের বাসিন্দাদের মধ্যে। স্বাভাবিক হতে শুরু করেছে তাদের জীবনযাপন, খুলতে শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল কলেজ। যদিও এখনও দুই দেশের সীমান্তে রয়েছে নিরাপত্তার সংশয়, তাই সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জম্মু কাশ্মীরের বাসিন্দাদের। এদিকে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ইস্যুতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান ও 3 বাহিনীর প্রধান। স্থানীয় সময় রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী। জাতিসংঘের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা নিশ্চিত করতে সোমবার এডান আলেকজান্ডার নামে এক মার্কিন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে যাচ্ছে হামাস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের কথা রয়েছে। ট্রাম্পের সফরকালে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে চায় হামাস। ট্রাম্পের সফরের আগে হামাসের বন্দী মুক্তি বিষয়টি ইতিবাচকভাবে দেখছে তেল আবিব। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে শিশুসহ নিহত 40 ফিলিস্তিনি। রোববার উপত্যকাটির বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্রে হামলা করে ইসরায়েলি সেনারা। এ নিয়ে হামাস ইসরায়েল যুদ্ধে নিহতের সংখ্যা প্রায় 52,000 আর আহত প্রায় 1,20,000। 70 দিন ধরে উপত্যকাটিতে কোনো ধরনের সহায়তা পৌঁছাতে দিচ্ছে না ইসরায়েলি দখলদাররা। এতে চরম মানবিক সংকটে সেখানকার লাখ লাখ মানুষ। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ইরান যুক্তরাষ্ট্রের 4র্থ দফার আলোচনাও। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রোববার ওমানের রাজধানী মাস্কাটে হয় এই আলোচনা। 3 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকে আলোচনা শেষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, পরবর্তী দফার আলোচনায় কোনো সিদ্ধান্ত আসলেও আসতে পারে।
আলোচনা জটিল হলেও গুরুত্বপূর্ণ ছিল বলে জানান তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, আলোচনায় দুপক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন প্রস্তাব দিয়েছে। আলোচনা সফল হলে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিষয়ে বিনিময়ে শিথিল হতে পারে যুক্তরাষ্ট্র আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ইতি ঘটতে পারে অর্ধশতকের বৈরিতারও। নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। রোববার রাতে চীনের শানসি প্রদেশের তাইওয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। লং মার্চ 6 রকেটের সংস্করণের মাধ্যমে উৎক্ষেপণ করা নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইটটি সফলভাবে পরিকল্পিত কক্ষপথে পৌঁছেছে বলেও দাবি করে উৎক্ষেপণ কেন্দ্র। এই উপগ্রহগুলো ইলেকট্রোম্যাগনেটিক পরিবেশ শনাক্তকরণ এবং সম্পর্কিত প্রযুক্তিগত পরীক্ষা চালানোর জন্য ব্যবহার করা হবে। রোববার উৎক্ষেপণ ছিল লং মার্চ রকেট সিরিজের 574তম মিশন। পাকিস্তান সফর করা নিরাপদ হবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি, তবে বোর্ড নিরাপদ মনে করলে ক্রিকেটাররা সেখানে যেতে প্রস্তুত। টি-20 অধিনায়কের দায়িত্ব নিয়ে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন লিটন দাস। দীর্ঘমেয়াদে দায়িত্ব পাওয়ায় ভবিষ্যৎ পরিকল্পনা সহজ হবে বলে মনে করছেন তিনি। আগামী বিশ্বকাপে দল ভালো করবে বলেও প্রত্যাশা লিটনের। পাকিস্তানের বিষয়টা এখন টোটালি ম্যাক্সিমামই সবাই জানে যে কী কারণে পাকিস্তানের ক্রিকেটটা এখন অফ। আমার থেকে হয়তো বা এটা ভালো ডিসিশন দিতে পারবে বিসিবি। ক্যাপ্টেনশিপ করা কঠিন, দেখেন স্যার যেহেতু বলছে হয়তোবা উনি অনেক কিছু ফাইন্ড আউট করে জিনিসটা বলেছে। আমি অত লং টাইম কখনো করিনি, সো পার্টিকুলার সিরিজে আমি করেছি, আমার জন্য খুব একটা বদার ফিল হয়নি। যেহেতু এখন লং টাইমের একটা সুযোগ এসেছে, তো প্রত্যেকটা ক্ষেত্রে আমার ফিউচার ওরিয়েন্টেড থাকবো। সো আমি জানি যে আমার এত দূর পর্যন্ত একটা টার্গেট আছে। এখন দেখার বিষয় হচ্ছে যে এই টাইমটার ভিতরে আমি আমার টিমটাকে কতটুকু গোছায় নিতে পারি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইট। 2027 সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড। নিযুক্তি চূড়ান্ত হলেও 42 বছর বয়সী শন টেইট জাতীয় দলের সাথে যোগ দেবেন চলতি মাসের শেষের দিকে। সেক্ষেত্রে আরব আমিরাতে সিরিজে এই অজি কোচকে পাচ্ছে না জাতীয় দল। টাইগারদের কোচ হওয়ার আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন টেইট। পাশাপাশি বিগ ব্যাশ, পিএসএল ও এলপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ছাড়াও ইংলিশ কাউন্টি ক্রিকেটেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে সাবেক অস্ট্রেলিয়ান পেসারের। সবশেষ বিপিএলে চিটাগং কিংসের হেড কোচ ছিলেন 2007 বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য টেইট। টেস্ট ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এই ঘোষণা দেন ভারতীয় ব্যাটিং গ্রেট। সবশেষ অস্ট্রেলিয়া সফরের পর টেস্ট থেকে কোহলি অবসর নিতে পারেন এমন গুঞ্জন চাউর হয়। সেই সফরে প্রথম টেস্টে সেঞ্চুরি পেলেও বাকি টেস্টগুলোতে পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি। অবশ্য ফর্ম পড়তির দিকে থাকলেও ইংল্যান্ড সিরিজের আগে অবসরের ব্যাপারে পুনরায় বিবেচনা করতে বলা হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে। তবে বোর্ডের অনুরোধ ফিরিয়ে দিয়ে নিজের সিদ্ধান্তেই অনড় থাকলেন বিরাট। ক্রিকেটের অভিজাত ফরম্যাটে দীর্ঘ 14 বছরে 123 টেস্টের ক্যারিয়ারে প্রায় 47 গড়ে কোহলি ব্যাট থেকে এসেছে 9230 রান। আর নামের পাশে লেখা হয়েছে 30টি সেঞ্চুরির পাশাপাশি 31টি হাফ সেঞ্চুরির পরিসংখ্যান। জাতীয় স্টেডিয়াম সহ মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম সংলগ্ন দোকান, ফুটপাত, রাস্তা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সচেতনতামূলক মোবাইল কোর্ট পরিচালনা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। পরিষদের যোগসাজশেই চলে অবৈধ ব্যবসা এমন অভিযোগের ভিত্তিতেই সোমবার পরিচালিত এই মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রাথমিকভাবে স্টেডিয়ামের আশেপাশে অবৈধ দোকান ও স্থাপনার বিষয়ে সতর্ক করা হয়। তবে পরবর্তীতে আর সতর্ক নয়, অভিযোগ প্রমাণিত হলে সরাসরি উচ্ছেদ অভিযান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মোবাইল কোর্টের দায়িত্বে থাকা ক্রীড়া পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা। নেক্সট টাইম এখানে রেগুলার মোবাইল কোর্ট করব এবং আইন অনুযায়ী যে যদি কেউ ইলিগেল অকুপাই করে রাখে কিংবা ইলিগেল কোনো কাজ করে, আমরা অবশ্যই আইন অনুযায়ী সেটার মোবাইল কোর্টের অধীনে যেসব ধারা রয়েছে সেসব ধারায় আমরা তাদেরকে সাজার ব্যবস্থা করব। এবং এনএসসির কেউ যদি এগুলিতে সম্পৃক্ত থাকে এবং যদি প্রমাণ পাওয়া যায়
তার জন্য চাকরি বিধিমালা রয়েছে, বিভাগীয় বিষয় আশয়গুলো রয়েছে, সেই প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হবে। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।